আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের বড় খবর হলো যে বিএনপি আগামী নির্বাচনকে সামনে রেখে ৩০০ আসনের মধ্যে ২৩৭টা আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে। একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা প্রকাশ করেছেন। এই ২৩৭টার বাইরে যে ৬৩টা আসন আছে সেই আসনগুলিতে তারা ফাঁকা রেখেছে। কেন ফাঁকা রেখেছে সে সম্বন্ধে একটা ধারণাও দেওয়া হয়েছে। সেই ধারণাটা হলো যে তাদের যারা শরিক দল আছে, যারা তাদের সঙ্গে আন্দোলন করেছিল গত কয়েক বছর, তাদের নেতাদের কিছু আসন দেওয়া হবে এবং তাদের নিজেদেরও কিছু নেতাদের মধ্যে কোনো আসন নিয়ে হয়তো একজনের দ্বিধা বিভক্তি আছে, হয়তো একাধিক প্রার্থী আছেন যারা নাকি সবাই গুরুত্বপূর্ণ, কাকে বাদ দিয়ে কাকে দেবেন এখন সিদ্ধান্ত হয়তো নিতে পারেননি, সেই আসনগুলো তারা ফাঁকা রেখেছে। তো এই যে ২৩৭ জনের নাম ঘোষণা এবং সম্ভাব্য যেগুলো ফাঁকা আসনে কারা যেতে পারে, এই যে বিষয়গুলো, এগুলো নিয়ে আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে আসলে প্রার্থীটা তালিকাটা কেমন হলো। আমি প্রথমে যদি বলি যে বিএনপি নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে উজ্জ্বল মুখ হচ্ছেন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার নির্বাচন ইতিহাস অসাধারণ মানে উনি কখনো কোনো নির্বাচনে পরাজিত হননি, কোনো নির্বাচনে না। আমরা যদি ৯১ সাল ধরে ৯১, ৯৬, ২০০১, ২০০৮ কোনো নির্বাচনে ওনার কোনো পরাজয়ের ইতিহাস নেই। উনি সবসময় যে কটা আসনে দাঁড়িয়েছেন জিতেছেন। খালেদা জিয়াকে এবার দেওয়া হয়েছে ৩টা আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। সেই ৩টা হচ্ছে ফেনী ১, বগুড়া ৭ এবং দিনাজপুর ৩ আসন। ধারণা করা যায় ৩ আসনে জিতবেন। খালেদা জিয়া যেমন কোনো আসনে পরাজিত হননি, এরকম ইতিহাস কিন্তু বাংলাদেশের আর কারো নাই। এরশাদ সাহেবও প্রথম দিকে সব জিততেন, কিন্তু ২০১৮ সালে এসে উনিও কিন্তু নির্বাচনে একটি ঢাকা আসনে কিন্তু মোটামুটি পরাজিত হয়েছেন। উনি মানে ঢাকার বাইরে উনি পরাজিত হয়েছেন। কাজেই এরশাদ সাহেবের পরাজয়ের ইতিহাস আছে। আর শেখ হাসিনা তো ইতিহাস আছেই। শেখ হাসিনা তো ৯১ সালেই ঢাকার ২ আসনে পরাজিত হয়েছিলেন। সাদেক হোসেন খোকার কাছে পরাজিত হয়েছিলেন, পুরান ঢাকায় তেজগাঁওতে পরাজিত হয়েছিলেন মেজর মান্নানের কাছে। তো ওনার পরাজয়ের ইতিহাস কিন্তু আছে। যাই হোক, খালেদা জিয়াকে ৩টা আসনে দেওয়া হয়েছে, কিন্তু তারেক রহমান নির্বাচন করবেন একটা আসন থেকে, সে হলো বগুড়া ৬ আসন থেকে। উনি একটা আসনে নির্বাচন করছেন। সেরকম মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও ১ আসনে নির্বাচন করবেন। এগুলো আর কিছু কিছু প্রার্থীকে নির্বাচনের মনোনয়ন দেওয়া হয়েছে। তার মধ্যে খুব ইন্টারেস্টিং একজন প্রার্থী হচ্ছেন এই যে গুমের শিকার বিভিন্ন ব্যক্তিদের স্বজনদের নিয়ে যে একটা সংগঠন ছিল মায়ের ডাক, তার যে সমন্বয়ক সঞ্জিদা ইসলাম তুলি, ওনাকে মিরপুর, শাহ আলী, দারুসালাম এলাকা নিয়ে যে গঠিত ঢাকার ১৪ আসন, সেখানে বিএনপি প্রার্থী করেছে। আমার কাছে এটা খুব ইন্টারেস্টিং মনে হয়েছে এবং আমি মনে করি এটা বিএনপি একটা ভালো কাজ করেছে। আবার কিছু কিছু জায়গা খুব আলোচিত যে এই আসলে কে নির্বাচনে মনোনয়ন পাবেন এটা ঠিক বোঝা যাচ্ছিল না। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, চাঁদপুর ১ আসন, কচুয়া আসন, যেটা এখানে মনোনয়ন পেয়েছেন বিএনপির সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর আহসানুল হক মিলন। এই আহসানুল হক মিলন সাহেব কিন্তু ২০১৮ থেকে মনোনয়ন পাননি। এটা ছিল একটা শকিং ঘটনা ছিল, কিন্তু এবার ওনাকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং উনি এলাকায় খুবই জনপ্রিয়। যতটুকু আমি জেনেছি, ওনার মনোনয়নের সংবাদ নিয়ে একটা দ্বিধা ছিল অনেকের মধ্যে এবং সেখানে মিছিল পর্যন্ত হয়েছে আজকে। আরেকটা খুবই আলোচিত একটা আসন ছিল, যেটা নাকি অলরেডি মানে নির্বাচনের ঘোষণা আসার আগের থেকে আলোচনা হচ্ছিল, সেটা হলো কুমিল্লা ৩ মানে মুরাদনগর আসন। অনেকে বলা বলি করছিলেন এখানে হয়তো আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়াকে মনোনয়ন দেওয়া যেতে পারে অথবা দেবে কিনে, নানা রকম আলোচনা হচ্ছিল। কিন্তু বিএনপি কোনো ধরনের এটা নিয়ে কোনো দ্বিধা কারণই ছিল না, কারণ ওখানে বিএনপির এমন একজন প্রার্থী আছেন যে ওনার জনপ্রিয়তা নিয়ে আসলে কোনো রকম মানে প্রশ্ন কখনো কেউ করে নাই। উনি হচ্ছেন আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ। উনি ২১ গ্রেনেড হামলার আসামি ছিলেন এবং ওনাকে যাবজ্জীবন কারাদণ্ডও দেওয়া হয়েছিল। এবং বিএনপি তার যে ত্যাগ, দলের প্রতি তার যে আপনার আনুগত্য এবং মানুষের প্রতি তার যে ভালোবাসা, এবং উনি এলাকায় খুবই জনপ্রিয়, তো ওনাকেই তারা কিন্তু প্রার্থী হিসাবে বেছে নিয়েছে। সালাউদ্দিন কাদের চৌধুরী, উনি তো মারা গেছেন, বিএনপির লিডার ছিলেন। ওনার সন্তান হুম্মাম কাদের চৌধুরীকে বিএনপি রাঙ্গুনিয়া উপজেলা থেকে প্রার্থী করছে। এগুলো সবই মোটামুটি একটা ধারণা আপনাদেরকে দিলাম, কিন্তু ইন্টারেস্টিং পয়েন্ট হলো কয়েকটা আমি যেটা বলি, যেটা হলো অনেকে কিন্তু বারবার বলা বলি করছিল যে
হয়তো নাগরিক পার্টির সঙ্গে বিএনপির একটা জোট হতে পারে, কিন্তু এই প্রার্থী তালিকা ঘোষণার পর আমার মনে হচ্ছে সেটা সম্ভবত হচ্ছে না, আমার যেটা মনে হচ্ছে। কারণ আবুল হাসনাত আবদুল্লাহ যেটা আছেন, হাসনাত, তারপরে আপনার হাসনাত আবদুল্লাহ, তারপরে সার্জিস আলম, আক্তার হোসেন, নাসিরুদ্দিন পাটোয়ারি, আব্দুল হান্নান মাসুদ, এদের যে আসনগুলো, সেই আসনগুলোতে বিএনপি তার প্রার্থী দিয়ে দিয়েছেন সবগুলি আসনেই। কাজেই এর সঙ্গে আর নতুন করে আমি মনে হয় যে কোনো আর সমঝোতা হওয়ার কোনো সুযোগ আমি দেখছি না আপাতত। কারণ এরা যদি সমঝোতায় আসে এরা কোন আসনে দাঁড়াবে? আর একটা দুটো হলে বুঝতাম, মোটামুটি সব আসনেই কিন্তু বিএনপি তাদের মনোনয়ন দিয়ে দিয়েছে। কাজে আমার মনে হচ্ছে না যে আলোচনা হচ্ছিল এদেরকে নিয়ে, যে এদের সঙ্গে একটা আতাত হতে পারে, সেটা সম্ভবত হচ্ছে না। কিছু হেভিওয়েট প্রার্থী যাদের নাম এই তালিকায় আমি দেখলাম না, তারা কারা? যেমন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব এবং সবচেয়ে ভোকাল যিনি লিডার মিস্টার রুহুল কবির রিজভী, ওনার নাম আমি তালিকায় পাইনি। রুমিন ফারহানা, যিনি নাকি আপনার বিভিন্ন মিডিয়াতে বিএনপির হয়ে খুবই সরব এবং খুবই লজিক্যাল যুক্তি দিয়ে উনি বিএনপির কিন্তু পলিটিক্সটাকে ধরে রেখেছেন আমি মনে করি। এমনকি যখন নাকি আওয়ামী লীগ আমলেও উনি সংসদে যতদিন ছিলেন বিএনপির মনোনীত সংসদ সদস্য হিসেবে, এবং আমার তো মনে হয় যে বিএনপির পক্ষে ওনার যে সরোবার তখন আর কেউ ছিল না, তো ওনার নামও কিন্তু আমি এখানে দেখলাম না। আরেকজন দেখলাম না, উনিও আমার কাছে আমার খুবই পছন্দের একজন ব্যক্তি, মিস্টার হাবিবুন নবী খান সোহেল। উনি বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ছিলেন। ওনার মনে করা হচ্ছিল যে ওনাকে ঢাকা 12 আসন থেকে হয়তো মনোনয়ন দেওয়া হবে, কিন্তু ওনার নামও আমরা দেখছি না তালিকাতে সেরকমভাবে। ওনার যে আসনটা বলা হচ্ছিল সেই আসনে বিএনপি সাইফুল আলম নীরব, আগে যুবদলের সভাপতি ছিলেন, তাকে মনোনয়ন দিয়েছেন। আবার বরিশালে বিএনপির আরেকজন কেন্দ্রীয় নেতা মিস্টার মোয়াজ্জেম হোসেন আলাল, তার নামও নাই, এবং তার জায়গায় বরং শরফুদ্দিন আহমেদ শান্টুকে বিএনপি তালিকায় নাম দিয়েছেন যে উনি হয়তো সেটা প্রার্থী হবেন। মোয়াজ্জেম হোসেন আলালের ফাঁকাটাও আমার কাছে নাম না থাকাটাও আমার কাছে একটু অবাক লেগেছে আর কি। যাই হোক, এটা হয়তো অন্য কোনোভাবে পরে ম্যানেজ করা হবে। কিছু আসন যে ফাঁকা রাখা হয়েছে কার জন্য সম্ভাব্য সেটা নিয়ে একটু আলোচনা করি। যেমন ধরা যাক ঢাকায় 7টা আসন বিএনপি কিন্তু ফাঁকা রেখেছে, এবং এই 7টার মধ্যে কারা আসতে পারেন এটা এখনও ক্লিয়ার না। মনে করা হচ্ছে যদি নাগরিক পার্টির সঙ্গে যদি শেষ পর্যন্ত তাদের আঘাত হয় তাহলে হয়তো ঢাকার কোনো একটা আসন তাদেরকে দেওয়া যেতে পারে। এবং এটাও বলা হয়ে থাকে যে নাগরিক ঐক্যের যিনি সভাপতি মিস্টার মাহমুদুর রহমান মান্না, তাকে হয়তো ঢাকার কোনো একটা আসনে দেওয়ার একটা সম্ভাবনা আছে। গণসংহতি আন্দোলনের যে প্রধান সমন্বয়ক আছেন জুনায়েদ সাকি, তিনি সম্ভবত ব্রাহ্মণবাড়িয়া 6 আসন থেকে হয়তো দাঁড়াবেন, ওই আসনটাকে ফাঁকা রাখা হয়েছে। কিন্তু আবার নুরুল হক, যিনি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক এবং সাধারণ সম্পাদক, ওনারা যে সমস্ত আসনে প্রার্থী হতেন, যেমন পটুয়াখালী 3 এবং ঝিনাইদহ 2, সেই আসনগুলো আসলে ফাঁকা রাখা হয়েছে। জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, তার জন্য কিশোরগঞ্জে 5 আসনে তার নাম শোনা যাচ্ছিল, সেটাও কিন্তু ফাঁকা আছে, কাউকে দেওয়া হয় নাই। আসম আব্দুর রব জিএসডি সভাপতি যিনি আছেন, উনি লক্ষ্মীপুর 4 আসন থেকে নির্বাচন করতে চান, ওই আসনটাও কিন্তু ফাঁকা রাখা হয়েছে। একই রকমভাবে এলডিপির কর্নেল অলি আহমেদ, যিনি চট্টগ্রাম 14 আসন, তার জন্য ফাঁকা রাখা হয়েছে। এবং এই দলের মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ, তার জন্য কুমিল্লা 7 আসনটা ফাঁকা রাখা হয়েছে। আপনারা জানেন এর মধ্যে নাম উঠেছিল এর আগেও যে বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, তার জন্য ঢাকা 17 আসনটা ফাঁকা রাখা হয়েছে, এবং এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজের জন্য ঢাকা 13 আসন খালি রাখা হয়েছে। এখন এরাও কিন্তু এই আসনগুলিতে নির্বাচন করবেন, কিন্তু এখানে একটা বিষয় কিন্তু বলা হতো যে এরা কি নিজেদের প্রতীকে নির্বাচন করবেন নাকি বিএনপির প্রতীকে, ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন। ওই যে ধানের শীষ নিয়ে নির্বাচন করেন তাহলে আমি মনে করি এই ফাঁকা রাখাটা কার্যকর হবে। আর যদি ধানের শীষ নিয়ে নির্বাচন না করেন, নিজেদের মার্কা নিয়ে নির্বাচন করে তারা কতটুকু সফল হতে পারবেন, এটা নিয়ে কিন্তু আমার সন্দেহ রয়ে গেছে। তো এই হলো মোটামুটি প্রার্থীদের একটা তালিকা। কিন্তু এ থেকে আমরা আসলে সব মিলিয়ে কী পেলাম, এটা কিন্তু একটা জরুরি প্রশ্ন। বিএনপির এই তালিকা কি খুব ভালো কিছু হয়েছে?
আমি নিজে যেটা মনে করি, আমি দেখেছি যে অনেক আসনে কিন্তু আজকে থেকে ধরুন 2001 সালে যারা নাকি এমপি ছিলেন 2001-এ, যেমন আজকে থেকে প্রায় 24 বছর আগে, এদের এরকম অনেক প্রার্থীকে আমি দেখছি যারা নাকি আগেও ছিলেন এখনও আছেন। তো 24 বছর আগে যিনি এমপি ছিলেন তার বয়স এখন কত হয়েছে? তখনই অনেকে প্রবীণ ছিলেন, তারা এখনও আছেন। তো এটা কেন দেওয়া হচ্ছে আমি জানি না। আমি মনে করি আরও ইয়াং জেনারেশনকে আনা উচিত ছিল। যারা দীর্ঘদিন দলের মধ্যে ভূমিকা রেখেছেন তারা থাকবেন দলে, সমস্যা নাই। কিন্তু একদম বয়োবৃদ্ধ, মনে করেন বছরের মধ্যে 6 মাস অসুস্থই থাকেন, হাসপাতালে ঘুরেন, এটা নিয়ে আমার একটু আপত্তি আছে। আর আমার ব্যক্তিগতভাবে একটা চয়েস আছে। আমার ব্যক্তিগতভাবে যেটা বক্তব্য, আমরা একটা প্রবণতা দেখি। সেই প্রবণতাটা হলো যারা এমপি হন তারা আসলে কেউ এলাকায় থাকেন না, তারা সবাই ঢাকায় থাকেন। তার কাছে কোনো কাজের জন্য হলেও ওনারা ঢাকায় থাকতেই পারেন, যখন সংসদ চলে ঢাকায় থাকবেন, কোনো সমস্যা নাই। কিন্তু ওনাদের ঢাকায় ওনাদের স্থায়ী ঠিকানা, ওনারা ঢাকায় থাকেন, এলাকায় যান, ওই এলাকায় জন্মগ্রহণ করছেন, অতএব সে ওই এলাকার প্রতিনিধি। তো এই যে প্রবণতাটা, আমি মনে করি এই প্রবণতাটা দূর করতে পারলে ভালো হতো। মানুষ এলাকার এমপি এলাকায় থাকুক এটা চায়, সেরকম লোকজনকে আমি মনে হয় নমিনেশন দেওয়া উচিত। বিএনপির তো ওরকম লোক আছে, অনেক লোক আছে যারা নাকি এলাকায় স্থায়ী বাসিন্দা, ওখানেই থাকেন। যদি ঢাকা কেন্দ্রিক সবাই থাকে, মনে করেন এলাকার একটা সাধারণ মানুষ, তার যদি কোনো কাজের জন্য এমপি সাহেবকে দেখা করার জন্য যদি ঢাকায় আসতে হয়, এটা আমি মনে করি খুবই বেদনাদায়ক ব্যাপার। আমার মনে হয় না বিশ্বের অন্যান্য দেশগুলিতে এরকম প্রবণতা আছে। ব্যবসায়ীদেরকে আমার কেন যেন মনে হচ্ছে এবারও ব্যবসায়ীরা অনেক প্রাধান্য পেয়েছেন। হয়তো হিসাবটা 2-1 দিনের মধ্যে আমরা পাবো যে আসলে কোন ধরনের লোককে প্রাধান্য দেওয়া হয়েছে। তাই যদি হয় যে ঢাকা কেন্দ্রিক, ব্যবসা কেন্দ্রিক, তাহলে সেটা কিন্তু আগের মতোই, আগের যে ধারাটা ছিল সেই গড্ডালিকা প্রবাহে কিন্তু বিএনপিতে তাহলে গা ভাসাবে। আমি নিজে মনে করি এটা হওয়া উচিত নয়। আমি মনে করি মানুষের ভোটিং প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। মানুষকে আর ওই হুজুগি দিয়া এখন আর মানুষের ভোট পাওয়া যাবে না। মানুষের ভোট পেতে হলে মানুষের মন জয় করতে হবে, মানুষের কাছাকাছি থাকতে হবে। এটাই আমি মনে করি হওয়া উচিত। এই যে বিষয়গুলো বিএনপি হয়তো খেয়াল করবেন অথবা করবেন না, করলে এক ফল হবে, না করলে আরেক ফল হবে। কী হবে ওনারাই ঠিক করবেন। আমরা কেবল দেখে যাব এবং ভোটের দিন যে ভোট দেব। প্রিয় দর্শক, আমি ব্যক্তিগতভাবে চাই যে আমি যাকে ভোট দেব সে যেন আমার এলাকায় থাকে। মাঝে মাঝে ঢাকায় যাবে সংসদ চলাকালীন, কিন্তু তার যদি ঢাকায় স্থায়ী ঠিকানা হয় তার প্রতি আমার আস্থা থাকবে না। আপনাদের ব্যাপার আপনারা বুঝবেন, বিএনপির ব্যাপার বিএনপিও বুঝবে। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।